সে আমার প্রেম। লেখিকা নুসরাত জাহান উর্মি। পর্ব ৩। বাসার নিচে গাড়ি থামতেই নীল নেমে যায়। অদ্রি নামছে না দেখে ফারহান চিন্তিত ভঙ্গিতে তাকায়। কণ্ঠে নম্রতা মিশিয়ে ডাক দেয়, আদ্রিয়ানা, আদ্রিয়ানা। ফারহান এবার বুঝতে পারে অদ্রি ঘুমিয়ে পড়েছে, তাই সে এবার আলতো হাতে অদ্রিকে ধাক্কা দিল। তাও ঘুম ভাঙছে না দেখে সে অদ্রিকে টেনে নিজের দিকে ফেরায়। ঘুমে আচ্ছন্ন অদ্রি হঠাৎ করেই ফারহানকে জড়িয়ে ধরে। সাথে সাথে কম্পিত হয় ফারহানের হৃদয়। সে জড়িয়ে ধরে না অদ্রিকে, শুধু চোখ বুজে নিঃশ্বাসে নিঃশ্বাসের ঘনত্ব মাপতে ব্যস্ত হয়ে পড়ে, যেন এই মেয়েটার প্রতিটা নিঃশ্বাসের ভাষাও সে বোঝে। কিছুক্ষণ পর ফারহান অদ্রির মাথাটা সরিয়ে ছিটে রাখলো। তারপর পাশ থেকে পানির বোতল নিয়ে পানি ঝরে মারল অদ্রির মুখে। ঘুমের মাঝে চেঁচিয়ে উঠে বলল, নীলের বাচ্চা, তুই আবারও আমার মুখে পানি ছুঁড়ে মেরেছিস। তোর জন্য আমি ঘুমের মাঝেও ক্রাশটাকে চুমু খেতে পারলাম না। শালা, তোকে তো আমি পেতনির গলায় ঝুলাবো। কথাটা বলে ঘুম ঘুম চোখে তাকালো। অদ্রি চোখে ভেসে উঠল তার প্রিয় মুখটা, তবে এতে সে মোটেও খুশি হলো না, বরং জোরেই একটা চিৎকার দিতে চাইল। ঠিক তখনই আমাদের হিরো মিস্টার ফারহান আব্রাহাম শেখ চেপে ধরল অদ্রির ঠোঁট, অবশ্যই হাতের আঙ্গুল দিয়ে। অদ্রি বেচারি এবার যেন হার্ট অ্যাটাক করবে। একে তো ঘুম ভাঙাতেই এমন মান সম্মান প্লাস্টিক করার মতো একটা কাজ করলো, এখন আবার ঠোঁটে আব্রাহামের হাতের স্পর্শ। এবার যেন গান হারাবে সে। শরীরটা কেমন শিরশির করছে, মাথাটা ঘুরছে, অনুভূতিতে চোখ ঝাপসা হচ্ছে। আব্রাহাম এবার বলল, ভুলেও চিৎকার দিবে না। কিছু বলার আগে একবার ভাবো না। আর এসব কি বলছিলে? কাকে কিস করছিলে তুমি? বলো। লাস্টের কথাটা ধমকের সুরে বলল ফারহান। এত কাছ থেকে ধমক খেয়ে ভয়ে কেঁপে উঠল অদ্রির মাসুম নিষ্পাপ শিশুদের মতো হৃদয়টা। ফারহানের কথার উত্তরে কোনো কিছু না ভেবেই ফট করে বেলো ফেলল আপনাকে। কথাটা খেয়াল হতেই মুখ চেপে ধরল অদ্রি, চোখ বড় বড় করে তাকালো আব্রাহামের দিকে। সেই ব্যক্তি একবারও নিরুত্তর। অদ্রি কোনো মতে দরজা খুলে বলল, আপনাকে কেন বলবো, বলেই এক দৌড়ে বাড়ির ভেতরে চলে গেল। এ যেন অদ্রির কথা ঘোরানোর ব্যর্থ চেষ্টা। খুব একটা লাভ হয়েছে বলে মনে হচ্ছে না। অদ্রির যাওয়ার পানে তাকিয়ে শব্দ করে হেসে উঠল আব্রাহাম। কিছুক্ষণ আগের রাগ যেন হাওয়ায় মিলিয়েছে। এই হাসিটা দেখলে অদ্রি নিশ্চয়ই বুকে হাত দিয়ে বলতো, হায়, একটা মানুষ এত সুন্দর করে কিভাবে হাসতে পারে। অদ্রি বাড়িতে প্রবেশ করতেই দেখা হলো শাকিরার সাথে। সে নিচ থেকে আগ বাড়িয়ে কথা বলল, অদ্রি, কেমন আছিস, কবে ফিরলি? শাকিরা বিনিময়ে একটু হাসলো না, বিরক্ত হলো নাকি তাও বোঝা গেল না। শুধু গম্ভীর মুখে জবাব দিল, ভালো আছি, তুমি কেমন আছো? আমি কালকে এসেছি। অদ্রি এবারও হতাশ নিঃশ্বাস ত্যাগ করে বলল, আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসি। বলেই অদ্রি হাঁটতে হাঁটতে ভাবলো মেয়েটা যে কোনো আমাকে এতটা অপছন্দ করে। আগে খারাপ ব্যবহার করলেও বছর দুয়েক ধরে আর তেমন করে না। তবে অতটা মিশেও না। পরিস্থিতির চাপে দু একটা কথা বলে, তা অদ্রির নিজ উদ্যোগে। অবন্তিকা জেদ ধরেছে সে তার দাদা বাড়ি যাবে ঘুরতে। কতদিন হলো দাম্মার হাতের নাড়ু খায় না সে। ইস, ভাবতেই মুখে পানি আসছে তার। বড়দা ভাই বাড়িতে আসতেই ঝুলে পড়ল তার গলায়, বায়না করে আহ্লাদে গলায় বলল, দা ভাই, আমি দাদু বাড়ি যাব, যাব যাব যাব।
না নিয়ে গেলে কাঁদবো কিন্তু। অভিক মুচকি হেসে এক হাতে কাঁধ জড়িয়ে ধরলো তার আদরের বোনের। এই বোনটাই তো তার সব, এই একটা মানুষই তাকে ভালোবাসে। অভিক বোনের মাথায় চুমু খেলো, বলল, আচ্ছা ঠিক আছে নিয়ে যাব। কবে যাবি বুড়ি? ঘণ্টাখানেক পর কলিং বেল বাজলো। অবন্তিকা ছুটে গেল দরজার দিকে। সে জানে এই সময় শুধু তার প্রিয় মানুষটাই আসে। সে কত অপেক্ষা করে, কখন বাজবে 4টা আর কখন আসবে মানুষটা। দরজা খোলার আগে হাত দিয়ে চুল ছেড়ে দিল শালীনভাবে, ওড়না দিল গায়ে। অশালীনতা অর্ণব পছন্দ করে না। কপালের টিপটা ঠিক করতে করতে দরজা খুলে দেখলো অর্ণব দাঁড়িয়ে আছে বাইরে। তাকে দেখেই বুকে ধুকপুক ধুকপুক শব্দ হলো। আজকে একটু বেশি সুন্দর লাগছে অর্ণবকে। ব্ল্যাক প্যান্ট, নেভি ব্লু শার্ট। অর্ণবের এমন লুকে তার হাতটা অনমরে হলো। কপালের টিপটা সরে গেল কিছুটা দূরে। অবন্তিকাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কপালে ভাঁজ পড়ল অর্ণবের। জিজ্ঞেস করলো, ঢুকতে দিবে না অবন্তিকা? অবন্তিকা মন্ত্রমুগ্ধের মতো বলল, সুন্দর লাগছে আপনাকে। কথাটা বলেই সে দৌড়ে রুমে চলে গেল। বোঝা গেল মুখ ফসকে বলে ফেলা কথায় অনেক লজ্জা পেয়ে এসেছে। অবন্তিকার এহেন কথায় ভ্যাবাচেকা খেল অর্ণব। পরক্ষণেই ঠোঁট বাঁকিয়ে হাসল সে। রুমে গিয়ে দেখল অবন্তিকা গাল লাল করে বসে আছে। সে জানে এখন বোমা ফুটলেও কথা বের হবে না অবন্তিকার মুখ থেকে। পড়ানোর ফাঁকে ফাঁকে অবন্তিকাকে দেখছে অর্ণব। মেয়েটা এতটুকুতেই লজ্জা মিয়ে গেছে। আর যখন অর্ণব গভীর রাতে গভীরভাবে ছুঁয়ে দেবে তার হৃদয় স্পর্শীকে, তখন হয়তো ঝরা ফুলের ন্যায় লজ্জায় ঝরে পড়বে মেয়েটা। কথাটা ভেবেই মনে মনে হাসল সে। পড়ানো শেষে অর্ণব বের হতে যাবে, তখন পেছন থেকে ডাকলো অবন্তিকা। অর্ণব অবাক হয়ে তাকালো সেদিক পানে। অবন্তিকা লাজুক কণ্ঠে আওড়ালো, আমি দাদু বাড়ি যাব কিছুদিনের জন্য। কথাটা শুনে কষ্টে বুক ভারী হলো অর্ণবের। তার মানে কয়েকটা দিন দেখতে পারবে না সে তার ছোট্ট পাখিটাকে। অর্ণব কয়েক কদম সামনে এগুলো, হাত বাড়িয়ে অবন্তিকার কপালের সরে যাওয়া টিপটা যথাস্থানে রেখে বলল, খেয়াল রেখো নিজের, আমি অপেক্ষায় থাকবো। কথাটা কিছুক্ষণ একে অপরের দিকে চেয়ে রইল দুজন। অবন্তিকার ইচ্ছে হলো একটাবার জড়িয়ে ধরতে অর্ণবকে। তার ইচ্ছাটা প্রকাশের আগেই বেরিয়ে গেল অর্ণব। সে নিজেও যে বেসামাল হচ্ছে, কিন্তু এটা যে সঠিক সময় না। মেয়েটা সবে 10ম শ্রেণীতে পড়ে। এ বছরটা যাক, তারপর সে বলবে নিজের মনের কথা। দরকার পড়লে যুদ্ধ করবে সে পুরো দুনিয়ার সাথে। তাও এই পাখিটাকে তার চাই চাই। রাত প্রায় 9টা বেজে 48 মিনিট। গ্রুপ কলে একসাথে আছে নীল, নিতু, অর্ণব আর অদ্রি। কথাটা হচ্ছে মূলত বিয়ে খাওয়া নিয়ে। অদ্রি আর নীলদের দাওয়াত এসেছে কৃষ্ণচূড়া গ্রাম থেকে, যেখানে নীলের নানা বাড়ি। নীল আর অদ্রি কথা বলে অনুমতি নিয়েছে নিতুর বাসা থেকে। পুরো একটা সপ্তাহ নিতু তার সাথে একই বাড়িতে থাকবে। পাশাপাশি রুমে থাকতেই ভাবতেই খুশিতে লুঙ্গি ডান্স দিতে ইচ্ছে করছে নীলের। কোনো মতে নিজের ইচ্ছাটাকে আটকালো সে। কল কেটে নিচে খেতে গেল অদ্রি। সব চেয়ার দখল করা, শুধুমাত্র একটাই ফাঁকা, নীল আর আব্রাহামের মাঝের চেয়ারটা। সে কিছুতেই আজ আব্রাহামের মুখোমুখি হতে চায়নি। হায়রে নিয়তি, এত কেন টানে এই মানুষটির দিকে। আবার অন্য দিক থেকে খুশি হলো, সে আর যাই হোক ক্রাশটার পাশে তো বসতে পারবে।
আমি গিয়ে বসলাম চেয়ারটায়। খাওয়ার মাঝেই হঠাৎ মনে হলো কিছু একটা তার পায়ে স্পর্শ করছে। চিন্তিত হয়ে নিচে তাকাতেই বিস্ময়ে হয়ে গেলাম। আব্রাহাম স্যারের পা আমার পায়ের উপর। দেখে মনে হচ্ছে ভুলবশত পা দিয়ে ফেলেছে। আব্রাহাম স্যারের মুখভঙ্গি ভঙ্গি দেখেও স্বাভাবিক মনে হচ্ছে। না পেরে এবার অদ্রি আলতো হাতে খোঁচা দিলাম আব্রাহাম স্যারের বাহুতে। তিনি ভ্রু কুঁচকে তাকালেন আমার দিকে। আমি ইশারায় পা দেখালাম। তিনি সেদিকে তাকিয়ে আবারও খেতে মনোযোগী হলেন। পা সরালেন না। আমি অবাক হয়ে তাকালাম। সেভাবেই খাওয়া শেষ করতে হলো আমাকে। আর মনে মনে ভাবতে থাকলাম, এটা কি দুপুরের জন্য শাস্তি দিলেন? তাই হয়তো হবে। আহ বদ্রি, তোর কপালটাই খারাপ, এমন একটা খাটাসের বউ হতে হবে তোর। রাতের প্রায় মধ্যভাগ। নীল আর নিতু প্রেমালাপে ব্যস্ত। হঠাৎ নীল বলল, নিতু। নিতু বলেন। নীল, মিস করছি তোমায়। নিতু এবার খানিকটা হাসলো। নীল, সত্যি মিস করছি। নিতু, 2 ঘন্টা ধরে কথা বলার পরেও যদি কেউ মিস করে তাহলে আর কি বলবো। নীল, বোঝো না তুমি, বিয়ে করতে ইচ্ছে করছে আমার। এখন কি আমার বউ ছাড়া থাকা যায়? নিতু লজ্জায় লাল হয়ে বলল, ধুর, কি যে বলেন আপনি। নীলের নিঃশ্বাস আরো ঘন হলো। ফিসফিস করে বলল কিছু কথা। তা শুনে লজ্জায় মুখ ঢাকে নিতু। এক সময় আর সইতে না পেরে বলে, চুপ করুন প্লিজ, দয়া করে চুপ করুন। দিন দিন অসভ্য হয়ে যাচ্ছেন আপনি। নিতুর এহেন কথায় শব্দ করে হাসলো নীল। তারপর ফোনে শব্দ করে চুমু খেয়ে বলল, এই চুমুটা পরের বার তোমার ঠোঁটে পড়বে, জান, রেডি থেকো। অপর প্রান্তে নিতু লজ্জায় শ্বাস আটকে মরার জোগাড়। রাগ মিশিয়ে বলল, ঘুমান আপনি, বলেই ফোনটা কাটলো সে। নীল আবারও নির্লজ্জের মতো হাসলো। রাত বাজে 2:30। অদ্রি গভীর ঘুমে আচ্ছন্ন। তখন তার রুমে চুপি চুপি প্রবেশ করলো কেউ। মাথায় মাথার কাছটায় গিয়ে বসলো, বিড়বিড় করে বলল, জলদি সুস্থ হয়ে যাও জান, আর যে অপেক্ষা সহে না। মুখ নামিয়ে চুমু খেলো সে অদ্রির গালে, কপালে, নাকের ডগায়। মেঘে ঢাকা আকাশ। হাওয়ায় হাওয়ায়, পাতায় পাতায় বৃষ্টির ফোঁটারা ঝাপটে ঝাপটে পড়ছে। স্নিগ্ধ শীতলতা ছড়াচ্ছে বাতাসে। কেমন মন মাতানো একটা সুবাস। বেলি ফুলের বাগান থেকে আসছে এই সুবাস। অদ্রি চোখ বন্ধ করে অনুভব করছে সে ঘুম থেকে উঠেই এখানে চলে এসেছে সে। ঘুম ঘুম চোখে, ফোলা ফোলা মুখে, যেন অপূর্ব সুন্দর লাগছে তাকে। কেউ যদি এভাবে এই রূপে তাকে দেখতো, শ্যামবর্ণ নিয়ে সেই ব্যক্তি কখনো আক্ষেপ করতো না। বারংবার রেলিংয়ে বসে দুহাত ছড়িয়ে দিয়েছে। একটু এদিক থেকে ওদিক হলেই পড়ে যাবে নিশ্চিত। দোতলা থেকে পড়লে মরবে ঠিক, তবে হাড়গোড় আস্ত রবে না। সেদিকে অদ্রির খেয়াল নেই। সে তো ব্যস্ত প্রকৃতি বিলাসে। প্রকৃতির প্রেমে পড়লে কি আর দুনিয়ার হুঁশ জ্ঞান থাকে? প্রকৃতিতে মত্ত অদ্রি, আর অদ্রিতে মত্ত পাশের বারান্দায় 2টি চোখ। সে চোখেতে ঝরছে একটু ছুতে না পারার আক্ষেপ, কাতরতা। সে বিড়বিড় করে আওড়ালো, আমার বৃষ্টি ভেজা স্নিগ্ধ প্রিয়তমা, কেন ঝরাচ্ছ রূপের বন্যা? আমি যে মাতাল হচ্ছি আনমনে প্রতি ক্ষণে ক্ষণে। মাতাল হাওয়ায় অদ্রির চুল উঠছে, উন্মুক্ত হচ্ছে তার কাত গলা। সেথায় জমে আছে বিন্দু বিন্দু বৃষ্টিকণা। তা দেখে গলা শুকিয়ে আসছে ফারহানের।
বেসামাল হচ্ছে পুরুষালী অনুভূতিরা। বড্ড ইচ্ছে করছে একবার হলেও ঠোঁট ছোঁয়াতে সেথায়। ইচ্ছে করছে ঠোঁটের স্পর্শ মুছে দিয়ে সেই ক্ষুদ্র ক্ষুদ্র বৃষ্টির ফোঁটাগুলোকে। অনুভূতিতে মাথা ভন ভন করছে। প্রেয়সীর সাথে কাটানো একান্ত কিছু মুহূর্ত চোখের সামনে ভাসছে। অনুভূতিতে রোমাঞ্চিত হচ্ছে শরীর। ফারহান বুঝলো এখানে থাকা আর সম্ভব না। তাহলে কিছু না কিছু একটা করে বসবে সে। এত দিনের অপেক্ষা সে এভাবে ভেস্তে দিতে পারবে না। এখনো কত রহস্য উন্মোচন করা বাকি আছে। তার প্রেয়সীর সাথে হওয়া অন্যায়ের বদলা নেওয়ার বাকি আছে। মুহূর্তেই চোয়াল শক্ত হলো তার। পা বাড়ালো রুমের দিকে। সেদিক পানে আর চোখে তাকালো অদ্রি। এতক্ষণ সে দম বন্ধ করে বসেছিল। তার আব্রাহাম স্যারের এমন দৃষ্টি আজ এই প্রথমবারের মতো দেখছে সে। তাও আর চোখে কেমন নেশাক্ত সে চাহনি গা কাটা দিয়ে উঠছিল তার। তবে কি সেই পুরুষের মনেও তাকে নিয়ে অনুভূতি জন্মাচ্ছে? তবে কেন লোকটা বুঝতে দেয় না তাকে? নাকি সম্পূর্ণটাই তার মনের ভুল? কিন্তু সে যে স্পষ্ট দেখেছে আব্রাহামের ঘোর লাগা চাহনি। তারপর সে নিজেও রুমে চলে গেল। দ্রুত রেডি হতে হবে। এখন বাজে 8টা। আজ সকাল 11টায় বাস। মামনি গাড়িতে করেই যাবে, কিন্তু তারা যাবে বাসে করে। প্লেনটা মূলত আরহান ভাইয়ের। তার নাকি বাস জার্নি করতে ইচ্ছে করছে। সেই কথায় ঘোর বিরোধিতা জানিয়েছিল সাকিরা। তারপর সবাই মিলে তাকে মানিয়েছে। সাথে ছিল আরহানের চোখ রাঙানি। ঘুমে আচ্ছন্ন হয়ে আছে সাকিরা। বৃষ্টির দিনে তার একটু বেশি ঘুম পায়, কিন্তু এই দিনটা নষ্ট করার জন্য রয়েছে একজন অসভ্য লোক। এই লোকের জন্য সে বৃষ্টির দিনে ঘুমোতে পারে না। দূরে থাকলে কল দিয়ে মাথা খাবে, আর এখন তো আছে বাড়িতেই। ঘুমের মাঝেই কিছুক্ষণ পর সে তার কানে টিপ টিপ করে শব্দ শুনতে পাচ্ছে। তাই চোখ মেলে তাকালো। সে বুঝতে পারলো সে হাওয়ায় ভাসছে। সাথে সাথেই উপরের দিকে তাকালো। দৃশ্যমান হলো আরহানের চোয়ালের কিছু অংশ। এটা দেখে সাকিরা মোটেও অবাক হলো না, কারণ এটা রোজকার ঘটনা। কত উঠেছে সে আরহানের কোলে। অবশ্য তার ভালোই লাগে এমন হাওয়ায় ভাসতে। তাই সে আবারও আরহানের বুকে মাথা রাখলো। তা দেখে আরহানের মুখে হাসি ফোটে। আলতো করে ঠোঁট ছোঁয়ায় সাকিরার চুলের ভাঁজে। সাকিরা তা বুঝলো কিনা কে জানে। কিছুক্ষণ পর সাকিরা বুঝতে পারে তারা ছাদে এসেছে। সে জানতো এমনটাই হবে। আরহান ভাই বৃষ্টি হলেই তাকে ছাদে নিয়ে আসে। একসাথে ভিজে তাকে বারবার রাগিয়ে দেয়। একদিক থেকে এমন বৃষ্টি বিলাস করতে তার ভালো লাগে, আরেক দিকে এই লোকের দুষ্টামিতে সে বিরক্ত হয়। আরহান সাকিরাকে কোলে থেকে না নামিয়েই বলল, "কি রে হাতির ছোট বাচ্চা, আমার কোল থেকে নামবি না? আমার কোলটা কি তোর সস্তা মনে হয়? আমি তাকে কোলে নেই না?" কথা শুনে সাকিরা রাগে ধুম করে কিল বসায় আরহানের বাহুতে। তারপর ঠাস করে নেমে পড়ে বলল, এই এই আপনি আর একটা বাজে কথা বলবেন না। আমি কি বলেছি আমাকে কোলে তুলতে? অসভ্য লোক। ভাবতো এমন করে যেন আমি মরে যাচ্ছিলাম তার কোলে চড়তে। আরহান, মরেই তো যাচ্ছিলি মনে মনে। চাচ্ছিলি যেন আমি তোকে কোলে নেই। এখন আমার হচ্ছে দয়ার শরীর, কিভাবে কাউকে মরতে দেখতে পারি। কিন্তু এখন তো দেখি তুই
ওজন বাড়িয়ে হাতির বাচ্চা হয়ে গেছিস। উফ, হাতটা আমার ব্যথা হয়ে গেছে বলেই এমনভাবে মুখ চুলকালো। আরহান যেন সত্যি সত্যি সে মরে যাচ্ছে ব্যথায়। এহেন কথায় রাগ মাথায় চড়ে সাকিরার আঙ্গুল তুলে বলে, আমাকে মোটেও এসব নামে ডাকবেন না। আমি থাকবো না এখানে, এখনই চলে যাচ্ছি। আমার আশেপাশেও আসবেন না আপনি। তারপর উঠল, ঘুরে চলে যাচ্ছিল দরজার দিকে। তখনই আরহান দৌড়ে আসে পিছন থেকে, হাত টেনে মিশিয়ে নেয় নিজের বক্ষে, কানের কাছে ফিসফিস করে বলে, এ জন্মে আমি তোর পিছু ছাড়ছি না, তোকে আজীবন আমার সাথেই থাকতে হবে, বাধ্য তুই। আরহান শেখের বন্ধিনী হতে বাধ্য। কথাটা বলেই আলতো করে কানের পিঠে ঠোঁট ছোঁয়ালো সে। অজানা অনুভূতিতে গাও শিউরে উঠল সাকিরার। সইতে না পেরে বা হাতে কিল বসালো আরহানের পেটে। ব্যথায় কাকিয়ে উঠে আরহান ছেড়ে দেয় সাকিরাকে। ঠোঁটে ঠোঁট চেপে ব্যথিত কণ্ঠে বলে, গোলমরিচ একটা। সাকিরা তা শোনেও না শোনার ভান করে চলে গেল ছাদের অন্য পাশে। কিছুক্ষণ পর আরহানও গিয়ে দাঁড়ালো সাকিরার পাশে। একজন বৃষ্টি দেখতে ব্যস্ত, আরেকজন তার প্রিয়সীকে। এই ঝড় বৃষ্টির মধ্যেও কলিং বেলের আওয়াজে অবাক হলো না অবন্তিকা, কারণ সে জানতো আজ যাই হয়ে যাক অর্ণব ঠিকই আসবে। কেন জানি তার মন বলছিল। অবন্তিকা দৌড়ে গিয়ে দরজা খুলল। এত তাড়াতাড়ি করতে গিয়ে খেয়ালই হলো না সে ওড়না নিয়েছে একপাশে। হাসি মুখে অবন্তিকা দরজা খুলল। অর্ণব সে হাসির বিনিময়ে আলতো হাসলো। তবে পরক্ষণেই তার দৃষ্টি হলো নেশাক্ত, যেন ঘোর লাগলো চোখে। কোনো মতে দৃষ্টি সরালো সে, রাগে চোয়াল হলো শক্ত। রাগী চোখে তাকালো অবন্তিকার দিকে। হঠাৎ এমন পরিবর্তনে ভয় পেল অবন্তিকা। কিছু জিজ্ঞেস করার আগেই নিচের দিকে ঝুঁকে ওড়নার এক অংশ তুলে অপর কাঁধে জড়িয়ে দিল অর্ণব। এখন আমার বদলে অন্য কেউ হলে কি হতো? এত কেয়ারলেস কেন তুমি? আর কখনো এমন দেখলে জানে মেরে ফেলবো। রাগী কণ্ঠে স্পষ্ট অধিকার বোধ লজ্জায় মাথা নিচু করে বলল, খেয়াল ছিল না আমার, সরি। অর্ণব আরও রাগী কণ্ঠে বলল, খেয়াল কোথায় থাকে তোমার? অবন্তিকা মাথা নুয়ে রইল, কিছু বলল না। তবে তার খুব করে বলতে ইচ্ছে করছে, আপনার খেয়ালে ডুবেই তো আমি সর্বহারা হচ্ছি, ক্ষণে ক্ষণে মারা যাচ্ছি। তা আর বলা হলো না। তারপর তারা রুমে চলে গেল। অর্ণব যে সেই ঘটনায় রেগে আছে তা যেমন সত্য, তেমনি অনুভূতিতে গলা শুকিয়ে কাঠ হচ্ছে এটাও তেমনই সত্য। তাই দুই অনুভূতির বহিঃপ্রকাশ হিসেবে তার এমন রুক্ষতা। পড়ানো শেষে অর্ণব বলল, আমি সপ্তাহখানেকের জন্য একটা দাওয়াতে যাচ্ছি। তোমার আসতে আসতে কত দিন লাগবে? অবন্তিকা চোখ তুলে তাকিয়ে বলল, এক সপ্তাহ লাগবে। আপনি কিসের দাওয়াতে যাচ্ছেন? অর্ণব, বিয়ের। অবন্তিকা চমকে তাকালো। বিয়েতে কত কত সুন্দর সুন্দর মেয়ে থাকবে। কারো ওপর যদি অর্ণবের নজর আটকে যায়। অবন্তিকার এমন চাহনিতে ভরকালো অর্ণব। বলল, কি হয়েছে? অবন্তিকা ঠোঁট উল্টে বলল, বিয়েতে কত সুন্দর সুন্দর মেয়ে আসে। অর্ণব এবার জোরেই হাসল। অবন্তিকা অসহায় চোখে সে হাসি দেখল। হাসি থামিয়ে অর্ণব বলে, পাগলি মেয়ে, এত ভাবতে হবে না তোমার। তোমারটা তোমারই থাকবে। আসি, নিজের খেয়াল রেখো। এবার যেন হাসি ফুটল অবন্তিকার ঠোঁটে। মাথা নাড়িয়ে হ্যাঁ বলতেই চলে যায় অর্ণব। কত মিষ্টি অনুভূতি প্রকাশের মাধ্যম। ভালোবাসি না বলেও বুঝিয়ে
দেওয়া যে আমি তোমার। দুহাতে মুখ ঢেকে হাসলো অবন্তিকা। এ আনন্দ অন্যরকম, বড্ড প্রশান্তির। সকাল বাজে 11টা। সবাই একে একে বাছে উঠে নিজের সিটে বসেছে। নিতু নীলের কাঁধে মাথা রেখে আছে। নীল এক হাতে আগলে রেখেছে তার রূপাঞ্জনাকে। নীলদের পেছনের সিটে বসেছে আরহান আর সাকিরা, দুজনে দুদিকে মুখ ঘুরিয়ে বসে আছে। সকালের ঘটনার পর থেকে কেউ কারো সাথে কথা বলেনি, কিন্তু আর চোখে ঠিকই তাকাচ্ছে একে অপরের দিকে। চোখে চোখ পড়ল, না দেখার ভান করছে। তাদের পরে আছে অর্ণব, তারপর অদ্রি আর আব্রাহাম। আব্রাহাম সিটে চোখ বন্ধ করে শুয়ে আছে, আর অদ্রি তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর আব্রাহাম চোখ বন্ধ অবস্থাতেই হঠাৎ করেই বলল, এভাবে তাকিয়ে থাকলে প্রেমে পাগল হয়ে যাবে। আর তা শুনে অদ্রি তো, এভাবে আমার দিকে তাকিয়ে থাকলে পাগল হয়ে যাবে। অদ্রি হকচকিয়ে গেল, থমথমে মুখে অবাক হয়ে চাইল। এই লোক না ঘুমিয়েছিল, দেখে তো মনে হচ্ছে এখনো ঘুমাচ্ছে। কে বলবে এই লোকটাই ঠোঁট নাড়িয়ে কথা বলছে মাত্রই। এ তো রীতিমতো ডাকাতি। দিন দুপুরে আমার মান সম্মান ডাকাতি করে নিচ্ছে এই লোক। ঘুমানোর ভান করে আমাকে অপমান করলো এই লোক, এই অদ্রিকে। আমি আর চোখে ওনার দিকে তাকিয়ে বললাম, আমি মোটেও আপনার দিকে তাকাইনি, আমি তো শুধু এই পাশের জানালার দিকে তাকিয়েছিলাম। ফারহান চোখ মেলে তাকালো, হুট করেই ঝুঁকে আসলো অদ্রির দিকে। অদ্রি চোখ বড় বড় করে তাকিয়ে দ্রুত গতিতে পিছিয়ে গেল। তা দেখে ফারহান মৃদু হাসলো। সে হাসিতে ঘায়েল হলো অদ্রির নিষ্পাপ শিশুদের মতো বেচারা মনটা। ফারহান আরও কাছে এগুলো, নাকে নাক ছুঁয়ে যাচ্ছে প্রায়। তা দেখে অদ্রি শ্বাসকষ্ট হচ্ছে, বুকে যেন কেউ হাতুড়ি শাবল চালাচ্ছে। ফারহান, আদ্রিয়ানা, চুরি করে আবার মিথ্যা বলছো। অদ্রির জান এখন যায় যায় অবস্থা। মনে হচ্ছে এর থেকে বড় ভুল সে কখনো করেনি। সে এবার কাঁপা কাঁপা হাতে ধাক্কা দিল ফারহানের বুকে। বিন্দু পরিমাণ সরাতে পারল না ফারহানকে। ফারহান তাকে দেখে ঠোঁটের হাসি প্রসারিত করলো। অদ্রির মুখে ফু দিয়ে বলল, বারবার ছুঁয়ে দাও কেন আমায়? আমি কি কখনো তোমায় ছুঁয়েছি? কথাটা বলেই সরে এলো ফারহান। আবারও চোখ বন্ধ করে ছিটে মাথা এলিয়ে দিল। অদ্রি আর ভুলেও তাকালো না সেদিক পানে। তার মাথায় নতুন একটা চিন্তা এসেছে। প্রায় 1.5 বছর যাবৎ হুটহাট মন খারাপ হতো, কান্না পেত, কাকে যেন দেখতে ইচ্ছে করত, তৃষ্ণা পেত খুব কেউ একজনকে দেখার। কিন্তু কিছু বুঝতে পারতাম না কেন হচ্ছে এসব। মনে কিছুতেই শান্তি আসতো না। তবে ইদানিং এমন হচ্ছে না, খারাপ লাগছে না। আব্রাহামকে দেখার পর থেকে সেই তৃষ্ণাটাও যেন মিটছে। কত আপন মনে হয় মানুষটাকে। সারাটা দিন পার হয় এই মানুষটার ভাবনায়। আরহান হয়েছে ফারহানের একদম বিপরীত স্বভাবের। ফারহান যেমন শান্ত, আরহান তেমনটাই চঞ্চল। কিন্তু কিছু না কিছু একটা না করেই আরহান কিছুতেই চুপ থাকতে পারে না। এতক্ষণ ধরে সে চুপচাপ বসে আছে। আর কত, হঠাৎ করেই চেঁচিয়ে উঠে বলল, ফারহান ভাই। তার এমন চেঁচানোতে বাছের সবার দৃষ্টি এখন তার ওপর। সেদিকে আর তার চিন্তা নেই। সে আবারও ডেকে উঠল, ফারহান ভাই। ফারহান এবার বিরক্ত চোখে তাকালো। সে ভেবে পায় না তার বংশে এমন উদ্ভট ছেলে কিভাবে জন্মালো। মাঝে মাঝে ইচ্ছে হয়
দুজনের ডিএনএ টেস্ট করে মিলাতে। তার ভাবনার মাঝেই আবারও ঢেকে উঠল আরহান। ফারহান, কি হয়েছে তোর? এভাবে ছাগলের মতো চেঁচামেচি করছিস কেন? কানের পিঠে দেব একটা। ফারহানের কথায় মুখ ছোট করে ঠোঁট উল্টে তাকালো আরহান। তারপর ইশারায় বলল, ভাবি বলে ডাকবো আবার? তা দেখে চোখ বড় বড় হয়ে গেল ফারহানের। রাগ কমিয়ে আদুরে স্বরে জিজ্ঞেস করলো, ভাই আমার, কি হয়েছে তোর? সবাই অবাক হলো হঠাৎ এমন পরিবর্তনে। আরহান এবার ঠোঁট এলিয়ে হেসে বলল, ভাই, আমি বোরিং ফিল করছি, একটা গান হয়ে যাক। দেখ, আমার কাছে গিটারও আছে। ফারহান এবার হাসলো। গান গাইতে তারও ভালো লাগে, তবে প্রায় 1.5 বছর যাবৎ সে গান গায় না। ফারহান সম্মতি জানিয়ে বলল, আচ্ছা, তবে একটাই, এই ভালো এই খারাপ, প্রেম মানে মিষ্টি পাপ। চলো মানে মানে দিয়ে ফেলি ডুব, তুমি আমি মিলে, দুজনেই মন ডাকে, বেঁধে ফেলি 7 পাকে। চলো ছোটোখাটো করে ভুলচুকু, তুমি আমি মিলে, সাজিয়েছ ছোট্ট এক ফালি সুখ। রাজি আছি আজকে বৃষ্টি নামুক, তুমি আমি ভিজবো দুজনে, খুব ভরসা দিলে। এতটুকু গিয়ে ফারহান তাকালো অদ্রির দিকে, যেন কিছু একটা বলছে তার চোখ। অদ্রি কি সে চোখের ভাষা বুঝলো নাকি বুঝলো না কি জানি, তবে ফারহানের চোখে চোখ রেখে হঠাৎ গিয়ে উঠল, দেখো না এই অকাল শ্রাবণ নেমেছে আজ, হাজার বারণ জেনে। ফারহানও এবার অদ্রির চোখে চোখ রেখে গাইল, আজও শুনে আমায় ডাকো, ঢাকো চাদর আমার কাছে টেনে। অদ্রি রঙে রঙে ভরিয়ে দিয়েছে ঘর। ফারহান, ভিজে গেছি বৃষ্টি নামার পর। অদ্রি আর ফারহান একসাথে গাইল, তুমি আমি ঘর থেকেও যা যাবর যাচ্ছি চলে। এভাবেই চোখে চোখ রেখে দুজনে বাকি গানটুকু শেষ করলো। গানটা শেষ হতেই চমকে ওঠে অদ্রি। সে কিভাবে আনমনে গান গাইতে শুরু করলো বুঝতেই পারলো না, যেন সে ডুবে গিয়েছিল তার আব্রাহাম স্যারের চোখের সমুদ্রে। অন্যদিকে বাসের সবাই হাততালি দিচ্ছে, কেউ কেউ সিটি বাজাচ্ছে। আরহান অবাক চোখে তাকিয়ে আছে। আজ যেন আবারও অতীতের পুনরাবৃত্তি ঘটল। এতগুলো দিন পর মানুষ দুটি আবারও একসঙ্গে গাইল। ফারহানের চোখে মুখে অন্যরকম খুশির ঝলক। আর অদ্রি, সে তো লজ্জায় লাল খয়েরি হচ্ছে। তার ইচ্ছে করছে বাসের জানালা দিয়ে ঝাঁপ দিতে। অন্যদিকে নিতু, নীল আর অর্ণব একে অপরের দিকে তাকিয়ে মিটি মিষ্টি হাসছে। এভাবেই কাটলো সময়। প্রায় 4 ঘন্টা পর তারা পৌঁছায় কৃষ্ণচূড়া গ্রামে। কিছুটা দূরেই ফারহানদের দাদাবাড়ি। বৃষ্টির পানিতে রাস্তা কাদায় বিশ্রী অবস্থা। এসব দেখে গা গুলিয়ে এলো অদ্রির। কাদা জিনিসটা সে একটুও পছন্দ করে না। তার হাঁটতে খুব সমস্যা হচ্ছে, অথচ ফারহান বিদেশে বড় হয়েও কি সুন্দর হেঁটে যাচ্ছে। এর মধ্যে দিয়েই হঠাৎ করেই ধপাস করে একটা শব্দ হলো। অদ্রির মনে হলো সে বোধহয় পড়ে গেছে। অদ্রি নিজেকে আগের অবস্থায় দেখতে পেয়ে নিজেকে পিছনে ফিরে তাকাতেই দেখলো সাকিরা কাদায় বসে আছে। তার পাশেই দাঁড়িয়ে অবাক হয়ে তাকিয়ে আছে আরহান। সে অনেক কষ্টে নিজের হাসিটাকে আটকাচ্ছে, কারণ এখন হাসলে পরে যে তার উপর ঝড় বয়ে যাবে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু
নীল তার থেকে সম্পূর্ণ বিপরীতে। নিজের বোনের এমন বেহাল দশায় সে ফিক ফিক করে হাসলো। অদ্রি ঠোঁট টিপে হাসলো। সবার খেয়াল তখন সেদিকে। এরই মাঝে নিজের হাতে কারো স্পর্শ পেয়েই চকিতে তাকালাম। সামনে তাকাতেই সে বিস্ময়ে হতবাক হলাম, কারণ আব্রাহাম স্যার আমার হাত ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আমার ভেতর কেমন একটা অনুভূতি কাজ করছে। ধরে রাখা হাতটা অনুভূতিতে শিরশির করছে। মনে হচ্ছে যে কোনো সময় আমি জ্ঞান হারাবো। বাড়ির ভেতরে ঢুকতেই আমার হাতটা ছেড়ে দিলেন আব্রাহাম স্যার। আমি জোরে একটা নিঃশ্বাস ফেললাম। আরহান এবার হুট করে সাকিরাকে কোলে তুলে নিল। এমন কাদা গায়ে এভাবে কোলে তুলে নেওয়ার অবাক হলো সাকিরা। এই লোকটা এমন কেন? তার প্রতিটা সমস্যা কিভাবে যেন সমাধান করে ফেলে। সাকিরা কাদা হাতেই গলা জড়িয়ে ধরলো আরহানের। তা দেখে রাগে চোখে তাকায় আরহান। সাকিরা মুখ ভেঙচি কেটে আরহানের বুকে মাথা রাখে। এইখানটায় মাথা রাখতে তার খুব ভালো লাগে, কেমন একটা শান্তি লাগে। তা কেন লাগে সে জানে না। সবাই ভেতরে চলে যেতেই নীল পেছন থেকে নিতুর হাত টেনে তাকে থামিয়ে দিল। মুখে মিষ্টি হাসি নিয়ে বলল, রাতে ছাদে এসো, মনে আছে তো কি বলেছিলাম? কিসটা কিন্তু চাই আমার। নিতু লজ্জায় লাল হলো। লজ্জা ঢাকতে রাগী মুখে বলল, আপনাকে আমি মিথ্যা মামলায় ভাসিয়ে দেব। সব সময় শুধু বাজে কথা, অসভ্য বেহায়া লোক। নীল দূরত্ব কিছুটা কমালো, ফিসফিসিয়ে বলল, এই অসভ্য বেহায়া লোকের জন্যই তো কেঁদে বুক ভাসাও। আর আমি তো সেই কবেই ভেসে গেছি তোমার চোখের মায়ায়। কথাটা বলেই নিতুর কানের পিঠে ঠোঁট ছোঁয়ালো নীল। নিতু লজ্জায় বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় নীলকে। তারপর রাগী কণ্ঠে বলল, অসভ্য লোক। আমি রুমে গেলাম। পেছন থেকে নীল বলে উঠল, রাতে কিন্তু আসবে। আমি রুমে এসে ফ্রেশ হয়ে দিলাম এক ঘুম। কিসের খাওয়া দাওয়া, ক্লান্তি কাটাতে ঘুম চাই আমার। ঘুম থেকে উঠে দেখি রাত হয়ে গেছে, তাই বের হয়ে আসলাম। এই বাড়িতে আজ আমার প্রথম এসেছি। বাইরে কাউকে না দেখে বুঝলাম ভালোই রাত হয়েছে হয়তো। গ্রামের মানুষরা একটু জলদি ঘুমিয়ে পড়ে। আমি হাঁটতে বাইরে চলে এলাম। আকাশে মস্ত বড় একটা চাঁদ উঠেছে। শীতল হাওয়া, আশেপাশে গাছপালা, দারুণ সুন্দর একটা পরিবেশ। হঠাৎ কারো পায়ের শব্দ পেলাম। তখনই মনে হলো আমি একা নির্জন একটা জায়গায় আছি। ভয় লোম দাঁড়িয়ে উঠল। চারপাশে শুধু গাছ আর গাছ, একটা বাড়িও নেই। প্রকৃতিতে মত্ত হয়ে কখন যে এতটা দূরে চলে এসেছি বুঝতেই পারিনি। পায়ের শব্দটা খুব কাছ থেকেই শুনতে পাচ্ছি এখন। ভয়ে আমার জ্ঞান হারানোর অবস্থা। এমন সময় পেছন থেকে কেউ ডেকে উঠল, আদ্রিয়ানা। আমি পিছন ফিরে দেখি আব্রাহাম স্যার দাঁড়িয়ে আছেন। আমি ভয়ে দিশাহারা হয়ে দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরলাম। হঠাৎ এমন হওয়ায় তিনি তাল সামলাতে না পেরে কিছুটা পিছিয়ে গেলেন। তারপর আকাশে মস্ত বড় একটা রূপালী চাঁদ, জ্বলজ্বল করা জোনাকির আলো, সাথে আছে ঝিঝি পোকার ডাক, ঠান্ডা শীতল হাওয়া। এমন নিরিবিলি নিশ্চুপ পরিবেশ, নিজ বক্ষবন্ধিতে থাকে যদি প্রাণপ্রিয়সী হৃদয়ের রানী, তবে কি বেসামাল হবে না প্রেমিকের মন? হবে হয়তো ফারহানের মনটা যেমনটা হচ্ছে তেমনই কি, নাকি এর চেয়েও বেশি? তার ইচ্ছারা বড্ড অবাধ্য হচ্ছে।
মেয়েটাকে নিজের কাছ সাথে আরো গভীরে মিশিয়ে নিতে, অধরে আদরের ঝড় তুলতে ইচ্ছে করছে। বড্ড জ্বলছে তার ভেতরটা, যেন পুড়ে যাচ্ছে। এমন মধ্যরাতে নিরিবিলিতে প্রেয়সীর সান্নিধ্য, পুরুষালী অনুভূতির নীরব ঝড় বইছে, তা কি স্বাভাবিক নয়? বহু কষ্টে নিজেকে সামলে নিতে ব্যস্ত ফারহান আপনা আপনি তার হাতটা কখন যে মেয়েটার কোমর ছুঁয়েছে তার খোঁজ সে পেল না। প্রাণ প্রেয়সীকে এতটা কাছে পেয়েও একটু তার উদয় ছুঁয়ে দেবে, তা এতটা সাধু পুরুষ সে নয়। অদ্রি এখনো ভয়ে কাঁপছে। সত্যি মেয়েটা মারাত্মক ভয় পেয়েছে। এমন পরিবেশে একা থাকলে ভয় পাওয়াই স্বাভাবিক। ফারহান এবার এক হাতে অদ্রির মাথার চুলের গভীরে ডুবিয়ে বলল, ভয় পেও না, আমি আছি তো। অদ্রি আরো শক্ত করে জড়িয়ে ধরলো ফারহানকে, যেন বুকের ভেতর ঢুকে পড়ার ইচ্ছা জেগেছে আজ। সে মাথা নাড়িয়ে বলল, প্লিজ, ভয় করছে আমার। ফারহান এবার পড়ল ফ্যাসাদে। এদিকে তার তীব্র অনুভূতিতে বেহাল অবস্থা। এখন যদি এমত অবস্থায় এই মেয়েটা ভাবে জাপটে ধরে থাকে, তাহলে সে কিছু একটা করে বসবে, এতে তার বিন্দু মাত্র সন্দেহ নেই। কোনো উপায় না পেয়ে এবার সে খানিকটা ঝুঁকলো, অদ্রির কানের কাছে ফিসফিস করে বলল, সত্যি কি ভয় করছে নাকি এসবি? ফারহান আব্রাহাম শেখকে জড়িয়ে ধরে থাকার বাহানা। তবে তা যে হতে দেওয়া যাবে না, এটা যে আমার বইয়ের স্থান। অদ্রির এতক্ষণে হুঁশ ফিরল, সে কোথায় আছে। ভয় প্রাণ যায় যায় অবস্থায় হঠাৎ আব্রাহামকে দেখে সে নিজেকে আটকাতে পারেনি। অদ্রি এবার ধীরে ধীরে ছেড়ে দিল আব্রাহামকে, খানিকটা দূরে সরে বলল, সরি, আমি আসলে মানে ভূত। ফারহান দুষ্টামির স্বরে বলল, কি? আপনি ভূত? ইয়াল্লা, আমি তো ভয় পেয়েছি। ফারহানের এহেন কথায় রাগ হলো অদ্রি। মুখটা ভার করে সামনের দিকে এগিয়ে যেতে যেতে বলল, আমি ভূত নই, আমি ভেবেছিলাম আপনি ভূত। ফারহান বা ভূতকে ভয় পেয়ে যে কেউ ভূতের বুকেই হামলে পড়ে এই প্রথম দেখলাম। অদ্রি এবার আগুন চোখে তাকালো। ফারহান তা দেখে মিটমিটিয়ে হাসলো। অদ্রি এবার সামনের দিকে জোরে জোরে হাঁটতে লাগলো। ফারহানও পকেটে দুহাত গুজে অদ্রির পিছন পিছন আসছে। হঠাৎ করেই কিসের যেন শব্দ পেল অদ্রি। মনে হচ্ছে কোনো কিছু চলাচল করছে। কেমন একটা আজব শব্দ, অনেকটা নদীর মতো। সে কখনো নদীর তীরে আসেনি, কিন্তু স্বপ্নে সে এমনই শব্দ শুনতো, তার স্পষ্ট মনে আছে। অদ্রি এবার না চাইতেও ভয়ে ফারহানের বাহু চেপে ধরল। নখ হয়তো ডেবে গেছে। ফারহান সেদিক পানে চেয়ে বিড়বিড় করে বললেন, কিছু করতেই পারলাম না। এখনো তার আগেই নখের আঁচড় বসিয়ে দিলে, এটা তো অন্যায়, ঘোর অন্যায়। অন্য কারণে নখের আঁচড় দিলে কি খুব সমস্যা হতো? নখের আঁচড় গাঢ় হলেও সে ছাড়ালো না হাতটা। প্রায় ১.৫ বছর পর এই রমণীর নখের চাষ বসলো তার গায়ে। পুরনো দিনের স্মৃতি ভাসলো তার চোখের সামনে। গা শিহরিত হয়, গলা শুকিয়ে কাঠ হয়ে আসে মুহূর্তেই। সে এবার অদ্রির দিকে চাইতেই অদ্রি বলল, কেমন একটা শব্দ আসছে দেখুন। আমার মনে হচ্ছে এখানে জিন ভূত আছে। আমাকে বাড়ি নিয়ে চলুন প্লিজ। ফারহান এবার অদ্রির হাত ধরে বলল, চলো তোমাকে জিনের সাথে সাক্ষাৎ করিয়ে আনি। ফারহানের কথা শুনে অদ্রি হাঁটু কাঁপছে।
পা যেন আর চলছে না। তাও ফারহানের ধরে রাখা হাতের দিকে তাকিয়ে মুচকি হেসে সামনের দিকে হাঁটা দিল। এই মানুষটির হাত ধরে সে হাসতে হাসতে প্রাণটাও দিয়ে দিতে রাজি আছে। কিছুটা সামনে এগুতেই হঠাৎ দমকা হাওয়া এসে বাড়ি দিল অদ্রির গায়ে। অদ্রির কোমর সমান চুল এলোমেলো হলো, ঝাপটে পড়লো ফারহানের মুখে। চুলের ঘ্রাণে মাতাল হলো ফারহান, বুঝে আসছে চোখের পাতা। অদ্রি পিট পিট করে সামনে তাকাতেই বিস্ময়ে অনুভূত হলো এত এত সুন্দর প্রকৃতির এই রূপে মুগ্ধ হলো মনোপ্রাণ। চারিদিকে কৃষ্ণচূড়া আর কনকচূড়া গাছ, ফুলে ফুলে ভরে উঠেছে সেগুলো। চাঁদের আবছা আলোয় লাল আর হলুদের মিশ্রণে নদীর তীরটাও অসম্ভব সুন্দর লাগছে। নদীর বুকে চাঁদটা যেন দোল খাচ্ছে, ক্ষণে ক্ষণে মাতাল হাওয়া এসে ধাক্কা দিচ্ছে শরীরে। আশেপাশে মাটিতে লাল আর হলুদ রাঙা ফুলের ছাড়াছাড়ি। অদ্রি মুগ্ধতায় অভিভূত হয়ে হুঁশ হারিয়ে ছুটে যায় সামনের দিকে। পানিতে পা ডুবিয়ে বসে, ঠান্ডা শীতল পানি পায়ে লাগতেই শিহরিত করে উঠল পায়ের পাতা। সে তো চোখ বন্ধ করে অনুভব করছে সবটা। অন্যদিকে ফারহান মুগ্ধ চোখে দেখছে তার প্রাণপ্রিয়সীর মুগ্ধতায় আচ্ছন্ন মুখশ্রী। সে যেন অতীতের পুনরাবৃত্তি দেখল আজ। ঠিক 1.5 বছর আগেও সে ঠিক একই ঘটনায় মুগ্ধ হয়ে প্রথমবারের মতো প্রেমে পড়েছিল এক সামরঙ্গিনীর। ফারহান এগিয়ে গেল সেদিক পানে। পাশে কারো উপস্থিতি টের পেয়ে ফিরে তাকায় অদ্রি। হুঁশ জ্ঞান সে ভুলে বসেছে। তার আব্রাহাম স্যারকে এই চাঁদের আলোয় রাজপুত্র লাগছে। ফারহান সামনের দিকে তাকিয়ে চাঁদ দেখছে। হঠাৎ ফিরল অদ্রির প্রাণে। অদ্রিকে নিজের দিকে তাকাতে দেখে কিছুটা ঝুঁকল সে। কপালে কপাল লাগলো, নিঃশ্বাসে নিঃশ্বাস বাড়ি খেল। ফারহান আর পড়ল না নিজেকে আটকাতে। হাত বাড়িয়ে কোমর জড়িয়ে ধরলো পিয়সীর, নাকে নাক ছুঁড়ে দিল। ঠোঁটে ঠোঁট প্রায় ছুঁই ছুঁই অবস্থা। ফারহান দূরত্ব খানিকটা কমানোর আগেই চোখ বন্ধ করে নেয়। অদ্রি যেন নীরবে সম্মতি দিয়েছে সে। ঠোঁটের ছোঁয়া প্রগাঢ় হওয়ার আগেই মাথায় চিনচিনে ব্যথা করে ওঠে অদ্রির। চোখের সামনে ভেসে ওঠে কারো মুখ। ঠিক এমনই একটা দৃশ্য, বড্ড ঘনিষ্ঠ। অদ্রি দু হাতে মাথা চেপে ধরে ব্যথায় মৃদু চিৎকার করে উঠিল। তা দেখে ঘোর কাটে ফারহানের। দিক বেদিক শূন্য হয়ে নিজ বক্ষে চেপে ধরে অদ্রির মাথা। ব্যথায় পাগল প্রায় অদ্রি খামচে ধরে ফারহানের পিঠ। খানিকটা নখের চাপে ছিলে গেছে হয়তো ফারহানের পিঠের চামড়া, তবে সেদিকে খেয়াল নেই কারোই। একজন ব্যথায় ছটফট করছে, আরেকজন সেই ব্যথা নিবারণে ব্যস্ত। ফারহানের হৃদস্পন্দন কানে আসতেই হঠাৎ সেই ব্যথাটা থামলো অদ্রির। মুগ্ধ হচ্ছে সে, খুব আপন মনে হচ্ছে মানুষটাকে। চোখ তুলে চাইল এবার সে। ফারহান অনবরত বলেই চলেছে, কি হয়েছে? মাথা ব্যথা করছে, এখন কি কমেছে? খুব খারাপ লাগছে। অদ্রিকে মাথা তুলতে দেখে ফারহান আবারও জিজ্ঞেস করলো, ব্যথা কমেছে? অদ্রি মন্ত্রমুগ্ধের মতো আওড়ালো, আপনার বুকে মাথা রাখলে আমার সব ব্যথা কোথায় যেন হারিয়ে যায়। ফারহান সে কথা শুনে ঠোঁট কামড়ে হাসলো। মেয়েটা কি আদৌ বুঝেছে তার কথার মানেটা কি দাঁড়ায়? বুঝলে হয়তো এত সহজেই বলে ফেলতো না। তারপর আরো অনেকটা সময় গড়ালো। আকাশের পূর্ব কোণে
শুকতারা জল জল করে জানান দিচ্ছে ভোর হতে বেশি দেরি নেই। এবার উঠে দাঁড়ালো ফারহান, অদ্রিকে বলল, চলো বাড়ি যাওয়া যাক। অদ্রি সম্মতি জানিয়ে উঠে দাঁড়ালো। হাঁটতে হাঁটতে বলল, জানেন, এই জায়গাটা আমার খুব চেনা চেনা লাগছে। আমি ঠিক এমনই একটা জায়গা রোজ স্বপ্নে দেখি। এমনই নদীর পাড়ে একটা ছেলের কাঁধে মাথা রেখে বসে থাকে একটা মেয়ে। তারা কত কথা বলে, সব কিছু শুনতে পাই আমি। মনে হয় সেই ছেলেটা আমার খুব কাছের মানুষ। মনে হয়। এক কথায় ফারহান চকিতে তাকালো, খুশিতে আত্মহারা হয়ে উঠল ভেতরে ভেতরে। তবে বাইরে প্রকাশ করলো না তা। সে মুখে বলল, অনেক সময় আমরা এমন কিছু স্বপ্নে দেখি যা খুব করে আমরা মনে মনে খুঁজি। তোমার সাথেও হয়তো তেমনই কিছু ঘটেছে। কথা বলতে বলতেই বাড়ি পৌঁছায় তারা। দোতলা দিয়ে উঠতে উঠতে নিজের রুমের দিকে যায় অদ্রির। ঠিক তার পাশের রুমেই ঢুকতে নেয় ফারহান। অদ্রি হঠাৎ পিছু ডেকে বলে, ধন্যবাদ এত সুন্দর একটা রাতের জন্য। ফারহান হালকা হেসে বলে, ঘুমাতে যাও। বালিশে মুখ গুজে ক্ষণে কেঁপে উঠেছে নিতুর শরীর। লজ্জায় তার প্রাণ যায় যায় অবস্থা। মনে মনে শুধু একটাই কথা ভাবছে, কি করে পারলো সে এমনটা করতে। লাজ লজ্জা কি সব ভাসিয়ে দিয়েছিল বানের জলে। ছি, এই মুখে সে কিভাবে দাঁড়াবে সে নীলের সামনে। কিছুক্ষণ আগে চারপাশে অন্ধকার, পিনপিন নীরবতা। ছাদের সামনে দাঁড়িয়ে আছে নিতু। ভয় লোম দাঁড়িয়ে যাচ্ছে তার। সামনের দিকে এগুচ্ছে সে, কিন্তু নীলকে দেখতে পাচ্ছে না। ছেলেটা কি ওকে আসতে বলে নিজেই ভুলে গেছে? কোথাও দেখতে না পেয়ে ফিরতে চাইলো সে। তখনই পিছন থেকে দুটো হাত জড়িয়ে ধরলো তার কোমর। এই স্পর্শ তার চেনা, বড্ড চেনা। শিহরণে রোমাঞ্চিত হলো সম্পূর্ণ সত্তা। আবেশে চোখ বুজে এলো তার। কাঁধে নিঃশ্বাসের তালে তালে শিহরিত করছে শরীর। নীল এবার কোমর জড়িয়ে সামনে ঘোরায় নিতুকে। ফিসফিস করে বলল, জান, মনে আছে কি বলেছিলাম? একটু তুমি কি ভয় পাচ্ছ? সত্যিই নিতু ভয় পাচ্ছে, জ্ঞান হারানোর ভয়। তার মনে হচ্ছে নীলের একটু গভীর স্পর্শেই সে জ্ঞান হারানো। নীল দূরত্ব কমালো, নাকে নাক ছুঁয়েছে। তখনই চোখ যায় নিতুর দিকে। মেয়েটা আসলেই ভয় পাচ্ছে। সে চায় না নিতুর ইচ্ছের বিরুদ্ধে কিছু করতে। তাই মাথা উঠিয়ে গভীরভাবে ঠোঁট ডোবালো নিতুর কপালে। তারপর খানিকটা দূরে সরে এসে বলল, তোমার ইচ্ছার বিরুদ্ধে আমি কিছু করব না, রিল্যাক্স, ভয় পেও না। নিতু চোখ মেলে অবিশ্বাস্য নজরে তাকালো নিতুর পানে। এমন পুরুষ কয়টা আছে যে এমন একটা মুহূর্তে নিজেকে দমিয়ে সঙ্গিনীর ইচ্ছার প্রাধান্য দেয়। নিতুর নিজেকে সৌভাগ্যবতী মনে হচ্ছে। খুশিতে নিতু নিজের লাজ লজ্জা ভুলল। করে বসলো মারাত্মক একটা কাজ। নীলের কলার টেনে নিজেদের মধ্যকার সম্পূর্ণ দূরত্ব ঘুচিয়ে দিল নিজ হাতে। নীল অবাক হয়ে স্তব্ধ হলো যেন। তারপর ওই জড়িয়ে ধরলো নিতুর কোমর। ডুব দিল রূপঞ্জনাতে। দুজন হারালো অচেনা দেশে। সময় পেরিয়ে গেল অনেকটা। শ্বাস প্রশ্বাস বন্ধ হলো নিতুর। নীল ছাড়ছে না দেখে ধাক্কা দিল সে, তাও ছাড়া পেল না।
খানিকটা পর নীল নিজেই ছাড়ল। নিতু লজ্জায় আর মাথা তুলে তাকাতে পারল না। দৌড়ে প্রস্থান করলো ছাদ। পেছন থেকে ভেসে এলো নীলের ঝংকার তোলা হাসির শব্দ। বর্তমান এসব ভাবনার মাঝেই চোখে ঘুম নামলো নিতুর চোখের কিনারায়। ঘুমে আচ্ছন্ন হলো সে। অন্যদিকে ছাদে থাকা চিলেকোঠার দরজায় মূর্তির মতো দাঁড়িয়ে আছে দুজন মানবী। কি দেখলো তারা একটু আগে? মাথা ভন ভন করছে দুজনের। এমন একটা পরিস্থিতিতে চিৎকারটাও দিতে পারছে না যেন। নিতু আর নীলের এমন অবস্থা দেখে অবাকের সপ্তম আকাশে উঠে এসেছে আরহান আর শাকিরা। সাথেই শাকিরা চোখ চেপে ধরে আরহান চোখ চেপে ধরে শাকিরার। এমত অবস্থায় তারা এখান থেকে চলে যেতেও পারছে না। একটু পর যখন মনে হলো ছাদে তারা দুজন ছাড়া আর কেউ নেই, আরহান চোখ থেকে শাকিরার হাত ছাড়িয়ে নিল। তারপর একে অপরের দিকে তাকিয়ে দুজনেই হু করে হেসে উঠল। হাসতে হাসতে পেটে খিল ধরল যেন। শাকিরা হাসছে আবার লজ্জাও পাচ্ছে। আরহান কোনো মতে হাসি থামিয়ে বলল, চলো রুমে চলো। কে জানতো তোকে নিয়ে চন্দ্রবিলাস করতে এসে ফ্রিতে রোমান্টিক মুভি দেখতে হবে। শাকিরা আরহানের বাহুতে থাপ্পড় দিয়ে বলে, ধ্যাত, কিসের ভাইকে নিয়ে? নিজের ভাইকে নিয়ে কেউ এসব বলে? আরহান বলল, সবাই কি আর তোর মতো রাগী কাঠখোট্টা নিরামিষ? শাকিরা এবার রাগী চোখে তাকালো আরহানের দিকে। দাঁত চিবিয়ে চিবিয়ে বলল, দিলেন তো আমার মুডটা নষ্ট করে। ধুর, থাকবই না আমি আর এখানে। বলেই হন হন করে চলে যায় শাকিরা। ভ্যাবলার মতো পিছনে দাঁড়িয়ে থাকে আরহান। সে ভাবেনি শাকিরা এভাবে চলে যাবে। তারপর সে নিজেও পেছনে যেতে যেতে বলে, শাকিরা মাই বেবি, দাঁড়া। এই সাতক্ষীরা ১.৫ বছর আগে রক্তিম একটা সন্ধ্যা। নদীর বুক থেকে ভেসে আসছে ঝনঝন করা শব্দ। চারপাশে কৃষ্ণচূড়া গাছের অভাব নেই। গাছের পাতার কোলে ফুটে উঠেছে লাল লাল কৃষ্ণচূড়া। এই প্রথম বাংলাদেশে এসেছে রুদ্র চৌধুরী। তার বাবা এখানে প্রায় আসে বলে বিজনেসের কারণে। এদিকে তার মতো খেয়াল নেই। তার বাবা তাকে ভীষণ ভালোবাসে। জন্মের পর মাকেই বেশি কাছে পেয়েছে সে। এবার বাবাকে না জানিয়েই বাংলাদেশে চলে এসেছে। মূলত নিজের জন্মভূমি দেখার খুব ইচ্ছে ছিল। রুদ্র অনেকটা রাগী, কাঠখোট্টা, জেদি টাইপের ছেলে। তার যেটা চাই সেটা চাই, যে কোনো মূল্যে চাই। তার বয়স যখন 15, একটা সাইকেল তার ভীষণ ভালো লেগেছিল। সাইকেলটা ছিল তার ক্লাসমেট অ্যালেক্সের। সে সাইকেলটা একবার চাইলো, দিল না ছেলেটা। আরেকবার চাইলো, তাও দিল না। তখনই মাথায় রাগ চড়ে বসলো। এই রাগটাই সে কখনো নিয়ন্ত্রণ করতে পারেনি। তাই রাগের বশে ছেলেটার মাথায় ইট দিয়ে দিল একবারই। ছেলেটা গড়িয়ে পড়লো মাটিতে। রক্তে ভিজে গেল রাস্তা। সেবার তাকে তার বাবা বাঁচিয়ে নেয় টাকার জোরে। এরপর এমন হাজারো ঘটনা ঘটেছে। এই অতিরিক্ত রাগের জন্য বাবা তাকে ডাক্তার দেখায়। সেও চেয়েছিল নিজেকে সুস্থ থাকতে। রাগের বশে অন্যকে আঘাত করলেও পরে তার নিজের কাছেই খারাপ লাগতো। এই ওষুধের কারণেই তার রাগটা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। এসব ভাবনার মাঝেই হঠাৎ করে ঝংকার তোলা হাসির শব্দ কানে বাজল রুদ্রর। হাসির উৎস খুঁজতে সে আশেপাশে চাইল। চোখ দুটো হঠাৎ
মুগ্ধতায় ভরে উঠল বুকের ভেতর। হৃৎপিণ্ডটার ক্রিয়া অস্বাভাবিক হলো, ঠোঁট থেকে আপনা আপনি বের হয়ে আসলো মাশাল্লাহ। নদীর তীর ঘেঁষে দাঁড়িয়ে আছে শুভরঙা সিলোয়ার কামিজ পরা একটি মেয়ে। তার কোমর ছড়ানো চুলগুলো হাওয়ায় তালে তালে দুলছে। মেয়েটা বারবার অবাধ্য চুলগুলোকে কানে গুজে দিচ্ছে, খিলখিল করে হেসে ফোনে কথা বলছে। আরে তাকে আমি গাজীপুর এসে সব কিছু বলবো, এখন এত কিছু বলতে পারবো না। আর শোন, তুই কাউকে কিন্তু ভুলেও কিছু বলবি না। তখনই পেছন থেকে পুরুষালী কণ্ঠে ভেসে আসলো একটি ডাক, বাড়ি যেতে হবে চলো, মা কল দিয়েছে, আমাকে বকেছে। কেন এমন ভয়? ভর সন্ধ্যায় তোমাকে নিয়ে বের হয়েছি, আমি বুঝি না বিদেশের মাটিতে ২৬ বছর কাটিয়েও কেউ কিভাবে এতটা কুসংস্কার বিশ্বাসী হয়। মেয়েটা এগিয়ে গেল ছেলেটির দিকে, ছেলেটির কাঁধে আলতোভাবে থাপ্পড় দিয়ে বলল, ধুর, মেয়েরা এমনই হয়, এভাবে বলতে নেই, উনি ভালোবাসাতেই তো এমন বলেছেন। কথা শুনে ছেলেটিও হাসলো, বা হাত এগিয়ে মেয়েটির কানের পিঠে চুলগুলো গুজে দিয়ে হাতে হাত রেখে বলল, ওকে ম্যাডাম, চলুন এখন। মেয়েটিও হেসে পা বাড়ায় সামনের দিকে, তবে পিছনে থেকে যায় রুদ্র নামক এক যুবক, যে মাত্রই তার মন হারিয়েছে। ঘাড়ে হাত বুলিয়ে বিড়বিড় করে বলে, রুদ্র, তোমাকে আমার চাই শুভ্রবতী, তোমাকে আমার চাই, যে কোনো মূল্যে চাই, সারা জীবনের জন্য চাই। বর্তমান অন্ধকার রুম, ব্যালকনির পর্দার আড়াল থেকে বেরিয়ে আসছে কিছুটা আলো, যা একটু আলোকিত করছে অন্ধকার রুমটাকে। সিগারেটের ধোঁয়ায় ভরে গেছে রুমটা। মেঝেতে এদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে কিছু মদের বোতল। রুমের এমন বেহাল অবস্থাতেও বিন্দুমাত্র অসুবিধা হলো না সানার। এই রুমের মালিকটাকে সে বড্ড ভালোবাসে। সেই ছোট্টবেলা থেকেই সে পুতুল খেলা শিখল সবে। তখন থেকে তার ছেলে পুতুলটার নাম হতো রুদ্র চৌধুরী। তা দেখে হাসতো রুদ্র, বলতো, আচ্ছা সানা বুড়ি, বড় হ, তোকে বিয়ে আমি করব। তখন থেকেই মনে বিন্দু বিন্দু করে ভালোবাসা বুনতে শুরু করলো সানা। তবে কে জানতো সেই মজার ছলে কথা মজাই রয়ে যাবে। রুদ্র তো তার মনে হলো না সে প্রেমে পাগল হয়েছে তার রমণীর। তার বড্ড বেশি দেখতে ইচ্ছে করছে সেই মেয়েটাকে, কি এমন আছে তার মাঝে যার জন্য তার রুদ্র ভাই এতটা পাগল। সে যদি পারতো সেই মেয়েটাকে তুলে এনে দিত রুদ্রর হাতে, তবে সেই পথটাও তো নিজ হাতে বন্ধ করেছে রুদ্র। বিছানার তাকিয়ে দেখলো ওপর হয়ে শুয়ে আছে এক সুঠামদেহী সুশ্রী চেহারার পুরুষ। লাল ফর্সা তার বদন, লম্বা ৬ ফুট ৩ ইঞ্চি, চোখের পাপড়িগুলো ঘন ঘন, দেখতে কি মায়াবী তার রুদ্র ভাই। এই রুদ্রর জন্যই সে আজও অপেক্ষায় আছে। কোনো একদিন সে ফিরে পাবে তার ছোটবেলার রুদ্র ভাইকে, যে তাকে অনেক ভালোবাসবে। এই রুমে সানা ছাড়া আর কারো ঢোকার অনুমতি নেই। ৩ বেলা খাবার রুদ্রকে সে নিজ হাতে খাইয়ে দেয়। অবসরে সময় কাটায় নানান কথা বলে, হাসানের চেষ্টা করে। রুদ্র মাঝে মাঝে হাসে, মাঝে মাঝে বিরক্ত হয়। বাকি সবার সাথে খারাপ আচরণ করলে মানুষটা তাকে জড়িয়ে ধরে কাঁদে, কোলে মাথা রেখে ঘুমায়। মাঝে মাঝে অস্পষ্ট স্বরে কিছু কথা বলে, যা শুনে বুক চিড়ে আসে। সানাহর চোখ দিয়ে গড়িয়ে পড়ে নোনা জল।
আলতো হাতে অশ্রু মুছিয়ে দেয় রুদ্র। রুদ্র মানসিকভাবে অসুস্থ। এই রাগের কারণে তার জীবনটা শেষ হয়ে গেছে। শুধুমাত্র সানার দিকে তাকালেই রুদ্রের রাগ আসে না। এই মায়াবী মুখটাতে চাইলেই তার রাগ গলে যায়। কেন এমন হয় সে জানে না, তবে তার বুকে বড্ড ব্যথা হয়, প্রচুর ব্যথা। সানা এগিয়ে যায় রুদ্রের দিকে। পেশায় সে নিজে একজন সাইকোলজিস্ট। 3 বছর ধরে এই পেশায় আছে। এই জন্যেই রুদ্রর সব কিছু বুঝতে তার অসুবিধা হয়। রুদ্রর উন্মুক্ত পিঠে চাদর টেনে শরীরটাকে ঢেকে দেয় সানা। মাথায় হাত বুলিয়ে দেয় তখনই। কানে কিছু শব্দ রুদ্র অস্পষ্ট স্বরে বলছে, সে আমার প্রেম, আমার প্রথম প্রেম, আমার একতরফা প্রেম। ভালোবাসি শুভ্রবতী, ভালোবাসি অদ্রি পাখি। সানার হাতটা থেমে গেল, চোখ দিয়ে গড়িয়ে পড়ল অশ্রু। নিজের প্রিয় মানুষের মুখে অন্য কারো নাম কিভাবে সইবে সে কিভাবে? সকাল গড়িয়ে দুপুর হলো, নীল একবারও দেখা পেল না নিতুর। সে জানে মেয়েটা লজ্জায় সামনে আসছে না, তাই বলে এতক্ষণ দূরে দূরে থাকবে। একবার চোখের দেখাও দেখতে দেবে না। একটা চুমুতে এই অবস্থা। বিয়ের পর কি করবে এই মেয়ে? লজ্জায় হয়তো রুম থেকেই বের হবে না। অবশ্য বের না হলে তার নিজেরই লাভ। দরজার খিলেটে সে নিজেও বসে থাকবে নিতুর সাথে। এতে লোকে বউ পাগল বললে বলুক, কথাটা ভেবেই ঠোঁট এলিয়ে হাসল নীল। এতক্ষণ লুকিয়ে নীলকেই দেখছিল নিতু। নীলের এমন দুষ্টামি হাসিতে আরো লজ্জায় লাল হলো সে। জোরে একটা শ্বাস ফেলে সামনের দিকে হাঁটা ধরল সে। কিছুটা যেতেই ওড়নায় টান পড়ল তার। পেছনে ঘুরে তাকাতেই দেখে নীল ওড়নার এক অংশ হাতে পেঁচিয়ে তার দিকে এগিয়ে আসছে। তা দেখে প্রাণ লজ্জায় যায় নিতু। সে কাঁপা কাঁপা হাতে ওড়নার টান দিল, তাও ছাড়া পেল না তার বেচারি ওড়নাটা। নীল কাছে এসে দাঁড়ালো নিতুর কানের কাছে, ফিস ফিস করে বলল, এত লজ্জা পেও না রূপঞ্জনা। তোমার এই লজ্জা মাখা রূপের আগুনে পড়ে আমার বেহাল দশা। এভাবে পালিয়ে বেরিও না আর। এত বিরহ সয় না আমার। আমার চোখের সামনে সব সময় থাকবে, তা না হলে কিন্তু তোমার সতীন আসবে। কথাটা বলেই হাহা করে হেসে ওঠে নীল। প্রথমে লজ্জা পেলেও নীলের শেষের কথায় ভয়ে বুক কেঁপে উঠল নিতুর। চোখে অশ্রু জমে তার। সেই অশ্রু ভরা চোখে চাইল নীলের প্রাণে। কান্নায় ভেঙে আসা গলায় ঢোক গিলে বলল, এমন কথা বলবেন না প্লিজ। আপনার চোখে অন্য নারীর প্রতি মুগ্ধতা আমি সইতে পারবো না। মরে যাব। আপনার ভাগ কাউকে দেওয়ার আগে যেন মৃত্যু হয় আমার। নীল এবার বিচলিত হলো। বুকে অদ্ভুত যন্ত্রণা অনুভব হলো মেয়েটার চোখে পানি দেখে। দুহাতে আগলে ধরলো নিতুর গাল, বলল, জান, আই এম সরি, আমি তো মজা করছিলাম। আমার রূপঞ্জনাতেই মত্ত আমি। তোমাতে মত্ত হয়েই কাটাতে চাই সারা জীবন, সত্যি বলছি। তারপর আলতো করে ঠোঁট ডুবালো নিতুর কপালে। অপর দিকে বিরক্ত চোখে তাকিয়ে আছে আরহান আর শাকিরা। দুজনের মাথাতেই চলছে একটা কথা, এরা কি রোমান্স করার আর জায়গা পায় না? সব সময় কেন তাদের চোখের সামনেই আসে? আরহান পড়েছে আরেক চিন্তায়। এসব দেখে তার গাধিটা যদি পেকে যায়, সর্বনাশ। তখন কার না কার প্রেমে পড়বে আল্লাহ জানে। না,
এমন রিক্স সে নিতে পারবে না। রাগী মুখে সামনের দিকে এগিয়ে যেতে বলতে নিল কিছু, কিন্তু তার আগে শাকিরা 2 হাত চেপে ধরল আরহানের মুখ, টেনে নিয়ে গেল রুমের ভেতর, ঠাস করে লাগিয়ে দিল দরজা। হঠাৎ দরজার শব্দে ধ্যান ভাঙে নীল নিতুর দিকে তাকিয়ে বলে, রেডি হও, মেলায় ঘুরতে যাব, ফারহান ভাই বলেছে। অন্যদিকে দরজার ওপাশে অবাক চোখে শাকিরাকে দেখছে আরহান। তারপর হঠাৎই মুখটাতে লাজুক লাজুক করে বলল শাকিরা, ইউ নটি গার্ল, আমাকে বন্ধ ঘরে এনেছো কেন আমাকে? ইস, আমার লজ্জা লাগে না? কথাটা বলেই মুখ 2 হাতে ঢাকলো আরহান, যেন সত্যি সত্যি লজ্জা পেয়েছে। আরহানের এমন অদ্ভুত হাবভাব দেখে খিলখিল করে হেসে উঠল শাকিরা। মুখ থেকে হাত সরিয়ে শাকিরার দিকে তাকালো আরহান। পরক্ষণেই চোখে মুখে মুগ্ধতা ছড়ালো তার। আপনি হাতটা চলে গেল বুকের বাঁ পাশে। তা দেখে ভ্রু কুঁচকে হাসি বন্ধ করে শাকিরা জিজ্ঞেস করলো, কি হয়েছে? এমন বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন কেন? আরহান মুখে ভীতু ভীতু ভাব এনে বলল, তোর পেতনি মার্কা হাসি দেখে ভয়ে একটুর জন্য হার্ট অ্যাটাক থেকে বেঁচে গেলাম আমি। অপমানে মুখ থমথমে হলো শাকিরার। ধুম করে কিল বসালো, বলল, এই পেতনি আপনার কাঁধে ঝুলে থাকবে সারা জীবন, মাইন্ড ইট। তারপর ঠাস করে দরজা খুলে বেরিয়ে গেল সে। আরহান ব্যতীত মুখেই হাসলো, বুকে হাত চাপড়ে বলল, আমি তো এটাই চাই, তুই সারা জীবন শুধু আমার কাঁধে ঝুলে থাক, আমার হয়ে থাক। পরক্ষণেই ব্যথায় মুখ কুঁচকে বলল, উফ, কি খায় এই গাধীটা? নিজের ভবিষ্যৎ বাচ্চাদের বাবাকে কেউ মারে, গাধী একটা। অনেক দিন পর শাড়ি পরেছে অদ্রি, খোপায় গুজেছে বেলি ফুলের গাজরা, হাত ভর্তি কালো চুড়ি, গায়ে কালো শাড়ি, ঠোঁটে লাল লিপস্টিক। তারপর চোখে কাজল দিতে দিতে বলল, এই রূপে যদি আপনাকে পাগল বানাতে না পারি মিস্টার ফারহান আব্রাহাম শেখ, তবে এই রূপ ধুয়ে কি পানি খাবো আমি? তারপর সামনে থেকে এক গোছা চুল পেছনের দিকে ছুঁড়ে মেরে হাঁটতে হাঁটতে বাড়ি থেকে বেরিয়ে এলো অদ্রি। গাড়িতে ড্রাইভিং সিটে বসে আছে ফারহান। তখনই পাশের দরজা খুলে ভেতরে ঢুকলো অদ্রি। ফারহান চোখ তুলে এক পলক চাইল সেদিক পানে, পরক্ষণেই চোখ ঘুরিয়ে আবারও চকিতে চাইল সে। এ কেমন আগুন ঝরা বিধ্বংসী রূপ! কালো শাড়িতে উজ্জ্বল শ্যামবর্ণটা আরো ফুটে উঠেছে, যেন ছোট্ট একটা ব্ল্যাক রোজ। কাজল কালো হরিণীর মতো টানা টানা চোখ গুলোতে যেন প্রেম মিশে আছে। মুহূর্তেই আব্রাহামের ইচ্ছে হলো সে চোখের সমুদ্রে বিলীন হতে। চুলের বেলি ফুলের সুবাস তাকে মাতাল করছে, অনুভূতিতে মাথা ভন ভন করছে। একটু ছুঁয়ে দিতে সেই আশায় হাত বাড়ালো আব্রাহাম, আলতো হাতে গাল ছুঁলো অদ্রির। তখনই গাড়ির দরজা খোলার আওয়াজে হুঁশ ফিরে আব্রাহামের। নীল আর নিতুকে গাড়িতে ঢুকতে দেখেই সে খালি গলায় বিষম খায়, আর অদ্রি সে তো মিটিমিটি হাসছে, মনে মনে বলল, হায়, রূপের আগুনের ছ্যাঁক লেগেছে, বিষম তো খাবিনি মিস্টার ফারহান আব্রাহাম শেখ, আমার ওয়ান অ্যান্ড অনলি ক্রাশ, আগে আগে দেখা হতো সে কেয়া। অন্যদিকে নিতু আর নীল একবার সামনের
দুজনকে দেখে আরেকবার নিজেদের দেখে। হঠাৎ কি হলো তারা ঠিক বুঝতে পারছে না। ফারহান কোনো মতে কাশি থামিয়ে অসহায় মুখে গাড়ি ড্রাইভ করতে শুরু করে। অর্ণব একটু আগেই চলে এসেছে মেলায়। তার মূলত কাপলদের মধ্যে হাড্ডি হয়ে বসে থাকতে বিরক্ত লাগছিল, তাই একা একাই চলে এসেছে। কিছুক্ষণ ঘোরাঘুরির পর হঠাৎ একটা মেয়ের দিকে তার নজর পড়ল। মেয়েটাকে খুব চেনা চেনা লাগছে। আর একটু সামনে এগোতেই মুখটা চিনতে পারল অর্ণব। তখনই দেখল একটা ছেলে এসে হাঁটু গেড়ে বসে মেয়েটাকে বলল ভালোবাসি। মুখটা রাগে লাল হলো অর্ণবের। রাগী কণ্ঠে হুংকার ছাড়ল অবন্তিকা। হঠাৎ অর্ণবের ডাক শুনে পিছু ফিরে অবিশ্বাস্য চোখে তাকালো অবন্তিকা। অর্ণবকে দেখেই চোখে পানি এলো তার, যেন কতদিন পর দেখলো সে মানুষটাকে। প্রায় 2 দিন। এটা কি কম সময়? তার কাছে তো 2 বছরের সমান। আর আটকাতে পারল না অবন্তিকা নিজেকে। দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ল অর্ণবের বুকে। দুহাতে শক্ত করে জড়িয়ে ধরে ডু করে কেঁদে উঠল অর্ণব। তাল সামলাতে না পেরে হঠাৎ 2 কদম পেছিয়ে গেল। পরক্ষণেই দুহাতে আঁকড়ে ধরল হৃদয়স্পর্শীকে। তার উষ্ণ মরুভূমির মতো হৃদয়ে এতদিন পর এক ফোঁটা বৃষ্টির পানি পড়েছে যেন। চোখ বন্ধ করে অনুভব করল ছোট্ট পাখিটাকে। হঠাৎ মনে পড়ল কিছুক্ষণ আগের ঘটনা। দুহাতে বুক থেকে অবন্তিকার মাথা উঠিয়ে বলল, হুশ কাঁদে না পাখি, কি হয়েছে বলো আমায়, আমি তো আছি। কাঁদে না। শুভ্র ভরা চোখে চোখ তুলে তাকালো অবন্তিকা অর্ণবের দিকে। মনে মনে ভাবল কি বলবে সে। আপনাকে দেখে আবেগ সামলাতে না পেরে এভাবে কাঁদছি খুশিতে। এই কথাটা কি আদৌ বলা সম্ভব? না। তাই সে বলল, গল্পটিতে ভিলেন এসেছে, খুঁজে নেন। পরবর্তী গল্পটি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন, এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।